গুড ইভিনিং টু অল। সবাইকে ইজি টু লার্নিং স্কুলে তোমাদের ইজি টু লার্নিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তা তোমরা জিলেট 2026-এর মিডিল টাইমে তোমরা অ্যাডমিশান নিয়ে এসে আমি বলতে পারি আমাদের অলরেডি দুটো ব্যাচ চলছে। যারা লক্সা ব্যাচ অ্যাডমিশান নিয়েছিল মানে প্রায় 2025-এর মিডিল থেকে ওদের ক্লাস চলছে, প্রায় এক বছর ওদের ক্লাস হতে যায়, ওদের কিন্তু সিলেবাস আমরা প্রায় শেষ করে দিয়েছি। সিগমা 2.0 চলছে, ওটাও 70%-এর কাছাকাছি শেষ হয়ে গেছে। তো তোমাদের সিলেবাস এই আমাদের স্টার্ট করতে হবে। তো টাইম কিন্তু খুব একটা বেশি নয়, মাঝে তোমাদের সেমিস্টার এক্সাম থাকবে, আরও বিভিন্ন ধরনের ইন্টার্নশিপ থাকতে পারে। তো সেইগুলোর মধ্য থেকেও আমাদের কিন্তু টার্গেটটা ফিক্স রাখতে হবে, লক্ষ্য সবসময় উঁচু হতে হবে যে আমাদের বিটেক করতেই হবে, জেইউ হোক বা সিইউ, এখন সিইউতে ওপেন করেছে, দুটোর মধ্যে একটাতে কিন্তু আমাদের অ্যাডমিশন নিতেই হবে। তো আমি বলছি নিতেই হবে মানে এই নয় যে আমি হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য তোমাদেরও কিন্তু অত্যন্ত হার্ডওয়ার্কই করতে হবে। কারণ দেখো অলরেডি যে ব্যাচগুলো এক বছর আগে থেকে যারা ভাবছে, যারা তোমাদের আরও 4 মাস আগে থেকে ভাবছে, তোমরা অলরেডি 4 মাস কিন্তু পিছিয়ে আছো। তো তোমাদের কিন্তু সেইটা ওদেরকে দৌড়ে কিন্তু ওভারকাম করতে হবে। তার মানে প্রথম থেকেই কিন্তু তোমাদের স্পিডটা রাখতেই হবে, না হলে লাইন ক্রস কিন্তু করতে পারবে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমরা যদি পরীক্ষার কোয়েশ্চেন দেখো, ধরো কেমিস্ট্রি অ্যাড হয়েছে 2022 সাল থেকে, ঠিক আছে। সেই কোয়েশ্চেন প্যাটার্ন বা কি সিলেবাসে আছে সব কিছু দেখে তোমরা যদি সিলেবাস আর কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখো, তাতে তোমরা একটা জিনিস দেখবে, বাকি পোর্শনগুলো আমি বলছি না, কেমিস্ট্রি পোর্শনে মানে ডব্লিউবি জেই তো দেখতেই পাচ্ছ, বোর্ডটা এখানে দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যে এক্সামটা নেয়, ডব্লিউবি জেই নেয়, ওরা জেনপা নেয়, তারপরে আরও জিএনএম নেয়, আরও দু একটা এক্সাম নেয়, প্রেসিডেন্সি কলেজের অ্যাডমিশনেরও টেস্ট নেয় এবং জিলেট এক্সামও নেয়। আমার মনে হয় এত এক্সাম নিতে নিতে ওরা না হাঁপিয়ে যায়, ঠিক আছে। তো লাস্টেই জিলেটের কথা মনে পড়ে, আর শেষে কোনো সিলেবাস কিন্তু মেনে চলা হয় না। ধরো সিলেবাস দিয়ে দিয়েছে একরকম, কোয়েশ্চেন আসছে অন্যরকম, মানে সিলেবাসের বাইরে। যদিও সৌভাগ্য বলো আর দুর্ভাগ্য যাই বলো, এবছর তবুও অনেকটা সিলেবাস মেনটেন করা হয়েছে, ঠিক আছে। তাই আমরা চেষ্টা করব ওরা যেইগুলো থেকে প্রশ্ন দেয় সেই রকম রিলেটেড বেশি পড়াশোনাটা করতে। একদম যে সিলেবাস ধরে আমরা পড়বো তা কিন্তু নয়, ঠিক আছে। কারণ এরমভাবে পড়ে গেলে তোমরাই ঠকে যাবে। ধরো দুটো চ্যাপ্টার এমন আছে, আমি একটু পর তোমাদের দেখাচ্ছি সিলেবাসটা, যেখানে ওই চ্যাপ্টার থেকে আজ 4 বছর পরীক্ষা হয়ে গেল জিলেটে, একটা কোয়েশ্চেন আসেন। তাহলে ওইটা সম্পর্কে তুমি যদি 2 মাস টাইম ওয়েস্ট করে দাও, এটা কিন্তু লাভদায়ক হবে না। তাই ওইটা আমরা চেষ্টা করব লাস্টে, যদি টাইম থাকে, ঠিক আছে। তাহলে যেই চ্যাপ্টারগুলো থেকে আগে বেশি স্কোরিং থাকে, মানে আজ অবধি যেইগুলো থেকে বেশি এসছে, যেমন ধরো অর্গানিক থেকে প্রত্যেক বছর বেশি ওয়েটেজ থাকে, ঠিক আছে। ইলেকট্রোকেমিস্ট্রি থেকে ভালো ওয়েটেজ থাকে, আয়নিক ইকুইলিব্রিয়াম থেকে ভালো ওয়েটেজ থাকে, অ্যাটমিক স্ট্রাকচার থেকে সামঞ্জস্য রেখেই মোটামুটি থাকে। তো আগে আমরা ওইগুলো প্র্যাকটিস করব, এবং ওই চ্যাপ্টারগুলো পড়তে গেলে কিছু বেসিক জিনিস জানতে হবে, ঠিক আছে। ধরো তোমাকে যদি আমি বলি, তুমি কি বলি, ধরো তুমি ইংরেজিতে লেটার লেখা শিখবে, ঠিক আছে। ধরো তোমাকে বলছে একটা প্যারাগ্রাফ লেখো, এসে লেখো, তো ওইটা লিখতে গেলে তোমাকে একটু তো টেন্স জানতে হবে রে, তাই না। তারপর ধরো একটু ভয়েস চেঞ্জ জানতে হবে, সেইগুলো আবার সিলেবাসে দেয়নি। এবার এগুলো না দেওয়ার দুটো কারণ হতে পারে। প্রথম কথা, ওরা ভেবেছে যে তোমরা সবাই তো ডিপ্লোমা করছো, তো ওইগুলো ডিপ্লোমা সিলেবাসে আছে, তাহলে ওগুলো অলরেডি জানে, ওগুলো আমরা জিলেটের সিলেবাসে দিচ্ছি না। কিন্তু তোমরা ডিপ্লোমার ফিজিক্স কেমিস্ট্রিকে কতটা সিরিয়াসলি নাও সেটা তোমরাই জানো, ঠিক আছে। তাই বিষয় কথা হলো, তুমি যদি ওইগুলো না জানো তাহলে কিন্তু পরীক্ষাটা পারবে না, ওই চ্যাপ্টারগুলো কী করে পড়বে। তাহলে প্রথম কনসেপ্ট হচ্ছে আমরা একটু এবিসিডিটা ভালো করে শিখে নিই, যে বেসিক জায়গাগুলো ওইগুলো শিখে, তাহলে দেখবে ওইগুলোর অ্যাপ্লিকেশান তুমি নেক্সট যেগুলো তোমাদের সিলেবাসে আছে সেইগুলো সম্পর্কে তুমি করতে পারবে।
চলো এবার সিলেবাস সম্পর্কে আমি যদি একটু বলি, আমাদের টার্গেটটা আমরা কিভাবে এটা শেষ করব এই সম্পর্কিত যদি তোমাদের বলি, দেখো প্রথম চ্যাপ্টার থেকে অ্যাটমিক স্ট্রাকচার কেমিস্ট্রিতে তোমরা জানো, একদম যে কোনো বইতে কেমিস্ট্রির বই খুলবে প্রথম চ্যাপ্টার দেখবে অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণুর সম্পর্কে ধারণা আছে। তারপর ধরো কেমিক্যাল বন্ডিং, অ্যাসিড বেস অ্যান্ড সল্ট, নেক্সট অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, ইলেকট্রোকেমিস্ট্রি যাকে বলে। তো আমরা যেটা শুরু করব সেটা হলো এই মোল কনসেপ্ট দিয়ে। কি দিয়ে? আমরা আগে মোল কনসেপ্ট, ওয়েট, ভলিউম, রিলেশন এইগুলো শিখে নেব। শিখে নেওয়ার পরে আমরা চলে যাব অ্যাটমিক স্ট্রাকচারে, ঠিক আছে? সেখান থেকে আমরা চলে আসবো অ্যাটমিক স্ট্রাকচার আর ওই মোল কনসেপ্ট মিলে ধরো আমাদের ডিসেম্বরটা গেল, ঠিক আছে? জানুয়ারিতে আমরা পড়বো কেমিক্যাল বন্ডিং, যেটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রত্যেক বছর এখান থেকে 2 থেকে 3টে প্রশ্ন আসেই আসে, এটা আমাকে ধরে নিতে হবে। নেক্সট এই জায়গাটা থেকে কিন্তু মোটামুটি কোয়েশ্চেন প্রতি বছরই প্রায় আসে। এই জায়গাটা আমরা লাস্টে পড়ব। ধরো এটা আমাদের হয়ে গেল ডিসেম্বর, জানুয়ারির মিডিল অবধি এই জায়গাটা পড়ব। শেষে আবার পুরো জানুয়ারি আর ফেব্রুয়ারির মিডিলে মিলিয়ে অ্যাসিড বেস পড়ব। তারপর ফেব্রুয়ারি থেকে মার্চ অবধি যতটা পারি আমরা অর্গানিক কেমিস্ট্রিটা দেখব। সিলেবাসটা তোমরা পেয়ে যাবে। এই একটা চ্যাপ্টার যেখান থেকে আজ অবধি একটা কোয়েশ্চেনও আসেনি। মেটালার্জি, যেখান থেকে আজ অবধি একটা কোয়েশ্চেনও আসেনি। তো এইগুলো আমরা একদম লাস্ট পরীক্ষার শেষ সময়ে যখন দেখবে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, ততদিন আমরা কিন্তু এইগুলোর কোয়েশ্চেন আনসার করতে থাকবো। এক্সামের ডেট দিয়ে দিয়েছে, তখন আমরা কি করব, এইগুলোর ওপর কিছু নোটস দেব। সেই নোটসগুলোর কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন থাকবে, যেমন ভারতবর্ষের রাজধানী কি, দিল্লির রাজধানী কি, এইরকম টাইপের কিছু কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? যেটা তুমি যদি মুখস্থ করতে পারো তুমি পারবে, নাহলে তুমি পারবে না, ঠিক আছে? ওখানে আমার বোঝানোর মতো কিছু নেই, ওইরকম একটা সাজেস্টিভ টাইপ আমরা দিয়ে দেবো। তোমরা যদি বলো স্যার আমি ওটা মার্চ থেকে মুখস্থ করতে চাই বা এখন থেকে মুখস্থ করতে চাই, তাহলে আমরা এখন থেকেই আপলোড দিয়ে দেবো। কিন্তু কথা হলো এখান থেকে কিন্তু কোয়েশ্চেন সেরকম আসে না, বেকার এখন থেকে ব্রেনকে কষ্ট দেবে। যদি এখন থেকেই আসতো যে এখান থেকে আসবে, তাহলে আমি এখন থেকেই দিয়ে দিতাম, চলো মুখস্থ করো, ঠিক আছে? কারণ আমি এটা কোনো ব্যাচেই পড়াই না, কেউই পড়াবে না। হ্যাঁ কি বলছো? হ্যাঁ তাও সেরকম কিছু আছে। লাস্টে অর্গানিক কেমিস্ট্রি, এখানে দেখাচ্ছে এইটুকু, কিন্তু ভাই এখান থেকে আছে, এর থেকে অনেক বেশি আছে, বুঝতে পারলি? আছে এইটুকু, কিন্তু কোয়েশ্চেন আছে সব থেকে বেশি এখান থেকে। তাই এই জায়গাটা কিন্তু আমাকে পুরো 1.5 মান্থ দিতে হবে। এইটা তোমাদের কতটা আমরা করাতে পারবো, দ্যাট ইজ এইটা আমরা যখন অন্য ব্যাচগুলোকে একই সাথে নিয়ে তখন এইগুলোতে বেশি ক্লাস দিয়ে হয়তো প্র্যাকটিস করানো হবে। ক্লিয়ার? তাহলে অনলাইনে যারা আছো তোমরা কি সিলেবাস সম্পর্কে আমি যা বললাম তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে বলো, না হলে আমরা দেরি না করে শুরু করে দেবো। আচ্ছা ঠিক আছে, বাকিরা? হ্যাঁ স্যার ঠিক আছে, ঠিক আছে। আর তোমরা জানোই আমি কিন্তু মেসেজ তোমাদের দেখতে পাই না। তোমরা যদি পার্সোনাল কিছু মেসেজ করো, তা তোমরা যদি কোনো প্রবলেম হয় পড়াতে পড়াতে, তোমরা কিন্তু আমাকে সরাসরি বলবে যে স্যার আমি বুঝতে পারছি না, বা বলুন, ঠিক আছে? দেখো প্রথমে আমাদের যেটা পড়তে হবে সেটা অ্যাটমিক মাস। প্রথম কথা হলো একটা অ্যাটম সম্পর্কে তোমরা সবাই আশা করি 10 অবধি সায়েন্স পড়েছো। 11-12টা আমি ছেড়েই দিলাম, কিছুজন 11-12-এ সায়েন্স থাকলে সেটা বোনাস, ঠিক আছে? ধরো অ্যাটম, অ্যাটম মানে সেটা কি কি দিয়ে তৈরি বলো তো? তার মধ্যে থাকবে সাব অ্যাটমিক পার্টিকেল থাকবে, যেমন যেমন থাকবে তোমার প্রোটন, যেমন থাকবে নিউট্রন প্লাস বলো ইলেকট্রন। ভেরি গুড। এবার তোমরা আমাকে বলো তো বাবা, এই যে অ্যাটমের প্রোটন, নিউট্রন, ইলেকট্রন কোথায় থাকে?
প্রোটন থাকে যদি একটা পুরো ফুটবল গ্রাউন্ড, আজ ক্রিকেট খেলা হচ্ছে না, বিরাট কোহলি আজকেই সেঞ্চুরি করলো, ঠিক আছে, তো এই যে একটা ক্রিকেট গ্রাউন্ড তোমরা পুরো ধরছো, ধরো ইডেন গার্ডেন্স, তো ইডেন গার্ডেন্সটা ধরে নাও একটা অ্যাটম, তাহলে ওই গ্রাউন্ডের যে মাঝখানে যে পিচ আছে ওই পিচে ক্রিকেট বলটা রাখো, সেইটা হবে নিউক্লিয়াস। ক্লিয়ার? পুরো মাঠটা যদি একটা অ্যাটম বা পরমাণু হয়, তার ওই ক্রিকেট বলটা কি নিউক্লিয়াস, কিন্তু তার মধ্যেই তার ম্যাক্সিমাম পার্টিকেলগুলো থাকে। এটা রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট দিয়ে প্রমাণ করা হয়েছে, এটা আমরা দেখব। শুধু এইটুকু তোমরা জানো যে কি থাকে, প্রোটন আর নিউট্রন এটা কোথায় থাকে না পরমাণু সেন্টারে একটা অত্যন্ত ক্ষুদ্র জায়গা আছে সেইখানে থাকে। ক্লিয়ার? এইবার কথা হচ্ছে ভাই, এই যে প্রোটন আর নিউট্রন, প্রোটনের চার্জ পজিটিভ, এবার পজিটিভ চার্জ, দুটো পজিটিভ চার্জ একে অন্যকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে একটা ছোট্ট জায়গার মধ্যে যদি এতগুলো প্রোটন থাকে তাহলে তাদের মধ্যে বিকর্ষণ হবে না? তাহলে কি করে আছে? কি হচ্ছে, এই যে প্রোটন, যাকে আমরা সংক্ষেপে যদি পি আকারে লিখি, আর নিউট্রন, এদের আকার মোটামুটি একই, মানে এদের মাস ভর মোটামুটি ইকুয়াল, নিয়ারলি ইকুয়াল, একই সাইজের। এবং নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, কিছু কণা থাকে, আরও কিছু কণা থাকে, তোমরা মেনলি তিনটা জানো, আরও থাকে পাই মেসন কণা, পজিট্রন কণা, আরও অনেক রকমের সাবঅ্যাটমিক পার্টিকেল থাকে, কিন্তু মোস্টলি ইম্পর্ট্যান্ট এই তিনটে। ক্লিয়ার? এই মেসন কণার প্রভাবে কন্টিনিউয়াসলি নিউট্রন প্রোটনে, প্রোটন নিউট্রনে পরিণত হয়। কি হয়? প্রোটন নিউট্রনে, নিউট্রন প্রোটনে পরিণত হচ্ছে। তাই জন্য তুমি ওই সিস্টেমে আলাদা করে প্রোটন আর আলাদা করে নিউট্রনকে ডিফারেন্সিয়েট করতে পারবে না। ক্লিয়ার? যে কোনো একটা অ্যাটমের যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসে কে কে থাকে? প্রোটনও থাকে, নিউট্রনও থাকে, যাদের মাস কি সিমিলার, একই রকম, এবং তারা কি করছে, প্রোটন নিউট্রনে, নিউট্রন প্রোটনে ওই রকম খেলা চলছে। তাই জন্য ওই বিকর্ষণ করার ওদের মতো ক্ষমতাই আর থাকে না। ঠিক আছে? কে প্রোটনকে, এক্ষুনি যে প্রোটন এক্ষুনি সে নিউট্রন হয়ে গেল, এক্ষুনি যে নিউট্রন এক্ষুনি সে প্রোটন হয়ে গেল। কার দ্বারা হচ্ছে? পাই মেসন কণার প্রভাবে। ক্লিয়ার? এই যে ছন্দ চলছে, এর জন্য আমি নিউট্রন আর প্রোটনকে একসাথে, যেহেতু আর ওদেরকে আলাদা করতে পারবো না, ওদেরকে একসঙ্গে ডাকা হয় নিউক্লিয়ন। কি বলা হয়? কেন বলি? কারণ অ্যাটমের নিউক্লিয়াসে প্রোটনও থাকে, নিউট্রনও থাকে, কিন্তু ওদেরকে তুমি আলাদা করতে পারবে না, কেননা ওই নিউক্লিয়াসেই থাকে মেসন কণা, যার প্রভাবে নিউট্রন প্রোটনে, প্রোটন নিউট্রনে কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকছে। তাহলে আলাদা করে তুমি যেই প্রোটন হাত দিলে দেখলে তোমার হাতে আস্তে আস্তে নিউট্রন হয়ে গেছে। ঠিক আছে? তাহলে দুজনকে তুমি আইডেন্টিফাই করতে পারছো না, তাই জন্য একত্রিতভাবে তাদের আমরা কি বলবো? নিউক্লিয়ন্স। ক্লিয়ার? এদের আমরা একসাথে বলবো নিউক্লিয়ন্স। এই দুটোকে আমরা একসঙ্গে কি বলবো? তাহলে এখান থেকে আমরা সংক্ষেপে লিখতে পারি নিউক্লিয়ন্স প্লাস ইলেকট্রন। হ্যাঁ কি না? এইবার এই নিউক্লিয়ন্সের নাম্বারকে কি বলে জানিস? কোনো পার্টিকুলার অ্যাটমে ঠিক কতগুলো নিউক্লিয়ন্স আছে সেই সংখ্যাটাকে বলা হয় তার মাস নাম্বার। কি বলা হয়? মাস নাম্বার বা ভর সংখ্যা। কি বলা হয় এটাকে? মাস নাম্বার বা ভর সংখ্যা। আমি লিখবো ইংরেজিতে, বলছি বাংলাতে, দুটো মিক্স করে বলবো, ঠিক আছে? বিটেক যখন তোমরা করবে, তোমরা তো পরবর্তীকালে ইংলিশেই পড়বে, তাই না? ক্লিয়ার? কোনো অসুবিধা নেই, এইটুকু। এইবার তোরা কি জানিস একটা প্রোটন আর ইলেকট্রনের মাসের মধ্যে পার্থক্য কি? এবার তোকে আমি বললাম অ্যাটমের মধ্যে কি কি আছে তোরা জানলি। এবার একটা অ্যাটমের আমরা কি করব? মাস নির্ণয় করব। কি নির্ণয় করব? মাস। তাহলে আমরা লিখতে পারি অ্যাটমের মাসকে আমরা কি বলবো? অ্যাটমিক মাস। কি বলবো? অ্যাটমিক মাস। তাহলে এইটা কার হবে না? এই নিউক্লিয়নের মাস প্লাস ইলেকট্রনের মাস, এদের টোটাল মাস। হ্যাঁ কি না? ক্লিয়ার?
এইবার দেখ, একটা প্রোটনের মাস একটা ইলেকট্রনের মাসের 1837 গুণ ভারী। মানে একটা ইলেকট্রনের ওজন যদি 1 গ্রাম হয়, একটা প্রোটনের ওয়েট কত হবে? 1837 গ্রাম। মানে একটা যদি 1 গ্রাম হয়, অন্যটা হচ্ছে 2000 গ্রাম, তাই না? মিনিমাম আমাদের ওয়েট কত বল? একটা তুই ধর, একটা একটা চামচিকে দেখেছিস? চামচিকে বা ছোট পাখি, ধর একটা চড়ুই পাখির ওয়েট কত? বা ধর ওর থেকেও ছোট ধর একটা ধর, কি বলি তোকে, আচ্ছা ধর যে কোনো কিছু, ধর একটা মাছির ওজন কত? 1 গ্রাম ধরে নিলাম, ঠিক আছে? এবার ধর তুই একটা হাতির ওয়েট করছিস, অনেক বড় না এদের থেকে, একটা হাতির ওয়েট করছিস, হাতির ওজন নিচ্ছিস বড় একটা দাঁড়িপাল্লাতে, হাতিকে বসিয়ে দিয়েছিস, এবার বসিয়ে দেখছিস ওর উপরে 3টে মাছি বসে আছে। তুই কি ওই মাছিটাকে আলাদা করে নিয়ে ওয়েট করবি? করবি না? কারণ ওইটার ওয়েট এত বেশি, ওর সাথে ইলেকট্রনের বা ওই মাছির ওয়েটটা হাঁটিয়ে দিলেও কোনো ব্যাপার হচ্ছে না, মানে ওইটাকে তুই ছেড়ে দে ভাই, তাই না? তেমনই একটা অ্যাটমে কে আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। নিউট্রন প্রোটনকে আমরা কি বলছি? নিউক্লিয়নস, যাদের মাস এর থেকে 1000 গুণ বেশি, 1000 নয় 2000 গুণ বেশি। তাহলে এদের মাসের যখন যোগ করছিস, তার সাপেক্ষে ইলেকট্রনটা কি নগণ্য নয় কি ভাই? নগণ্য। তাই জন্য আমরা এটাকে নিয়ারলি লিখতে পারি মাস অফ দ্য নিউক্লিয়নস, হ্যাঁ না? বলো এতটুকু, এইটা সম্পর্কে কারো কোনো ডাউট? কেন আমি ইলেকট্রনটাকে বাদ দিলাম, কেন নিউক্লিয়নস করলাম, কেন শুধুমাত্র প্রোটন লিখলাম না, এই সম্পর্কে কারো কোনো ডাউট আছে? বলো 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 বলো, আছে কি? ডাউট নেই? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এটাকে আমরা আচ্ছা নিউট্রন আমরা লিখছি না, নিউক্লিয়ন লিখেছি। কেন লিখেছি? দেখো নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ইলেকট্রনও থাকে, সরি প্রোটনও থাকে, নিউট্রনও থাকে, কিন্তু তুমি আলাদা করে প্রোটন আর নিউট্রনকে আইডেন্টিফাই করতে পারবে না। কন্টিনিউয়াসলি একটা নিউট্রন প্রোটনে, একটা প্রোটন নিউট্রনে কনভার্ট হতেই আছে। ক্লিয়ার? তাহলে এই যে প্রসেসটাকে, তাহলে তুমি আলাদা করতে পারছো না, ওই জন্য আমি একত্রে ওদের নাম দিলাম নিউক্লিয়নস। ক্লিয়ার? হ্যাঁ, তোমার নাম কি? একবার নামগুলো একটু জেনে নেই, তাহলে বলতে ভালো লাগবে। উদয়ন, ঠিক আছে, ঠিক, চলো ওকে। এবার দেখো এইটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি, নাম্বার অফ নিউক্লিয়নস ইনটু মাস অফ 1 নিউক্লিয়নস, হ্যাঁ কি না? মানে কি, ধর কারোর মধ্যে যতগুলো নিউক্লিয়নস আছে সেই সংখ্যা ইনটু একটা নিউক্লিয়নের গুণ করে দে। একটা আমের ওয়েট 5 গ্রাম, 10টা আমের কত? 5 × 10। দেখ এই কথাটা সেটাই লিখেছি না, নাম্বার অফ দ্য নিউক্লিয়নস, একটা অ্যাটমে কতগুলো নিউক্লিয়নস আছে ইনটু মাস অফ দ্য 1 নিউক্লিয়ন। ক্লিয়ার? হ্যাঁ কি না? এবার এই মাস অফ দ্য নিউক্লিয়নস, নাম্বার অফ নিউক্লিয়নসকে আমরা কি বলি বলো তো? নাম্বার অফ নিউক্লিয়নসকে আমরা কি বলি? একটু আগেই লিখেছি, নাম্বার অফ নিউক্লিয়নস ইকুয়াল টু মাস নাম্বার। একটা অ্যাটমের নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ নিউট্রন, এটা যোগফলকে আমরা কি বলি? মাস নাম্বার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মাস নাম্বার ইনটু কি হবে বলো? 1 নিউক্লিয়নস মাস।
এইবার কথা হলো ভাই, একটা নিউক্লিয়নের মাস আমরা কি করে বের করব? কি করে বের করব? হ্যাঁ, এইটার জন্য সায়েন্টিস্টরা কি করলেন, একটা ভালো ভদ্র অ্যাটম খুঁজলেন। ভদ্র অ্যাটম কি না কার্বন। কি অ্যাটম খুঁজলেন? দেখ, কার্বন দেখতে কেমন? তার একটা C12, কি 12 মানে কি, তার মাস নাম্বার কত? এই উপরে যেটা লেখা থাকবে সেটা মাস নাম্বার, আর নিচে কি আছে? প্রোটন নাম্বার। কি নাম্বার? প্রোটন নাম্বার, বা এটাকে বলা হয় অ্যাটমিক মাস। কি লিখবো? প্রোটনস নাম্বার বা অ্যাটমিক। তাহলে বল, একটা কার্বন অ্যাটমের মাস কি হবে? না 12টা নিউক্লিয়নের মাস। হ্যাঁ কি না? একটা কার্বন অ্যাটমের মাস কত হবে? 12টা নিউক্লিয়নের মাস। তাহলে এই একটা কার্বন অ্যাটমের যদি আমরা 1/12 ভাগ নিই, সেটা কি হবে? বলছি কার্বনের মধ্যে একটা কার্বনের মাস মানে মাস অফ 1 C12 অ্যাটম। এটা মানে কটা? কতগুলো নিউক্লিয়নের মাস? 12টা। ক্লিয়ার? হ্যাঁ কি না? তাহলে তোমরা বলো একটা নিউক্লিয়নের মাস কত? 1/12 অফ, বলো, 1 কার্বন অ্যাটমের মাস। আমরা একটা নিউক্লিয়নকে কখনোই আলাদা করতে পারবো না, তাহলে তার সাপেক্ষে আমরা কি করে মাপবো? সেইটাকে আমরা কার দ্বারা রিপ্লেস করব? কার্বন দিয়ে। কি দিয়ে? কার্বন অ্যাটম। কার্বন অ্যাটমকে আমি হাতে ছুঁয়ে দেখতে পারবো? তুই কখনো বলতে পারবি না এই নাও তোমার বিয়েতে একটা প্রোটন উপহার দিলাম, কখনোই তো কাউকে পারবি না। প্রোটনকে তুই কোনো হাতে ছুঁয়েছিস? তাহলে প্রোটনের সাপেক্ষে তুই কাউকে কি করে ওজন করতে পারিস? তুই সেটাকে রিপ্লেস করলি কার দ্বারা? কার্বনের দ্বারা। ক্লিয়ার? তাহলে দেখ এইখানে তুই লিখতে পারিস 1 নিউক্লিয়নের মাস মানে মাস অফ 1 C12 অ্যাটম বাই 12। হ্যাঁ কি না? বাই 12। তাহলে এইখানেই তুই এটা লিখতে পারিস। কি হয়ে যাবে এটা? বলো, মাস নম্বর ইন্টু বল মাস অফ 1 C12 অ্যাটম বাই হ্যাঁ কি না? বলো। ক্লিয়ার? হ্যাঁ, এইটা হচ্ছে একটা নিউক্লিয়নের মাস। এই যে এইটাকে কি বলা হয় জানিস? এই পুরোটাকেই বলা হয়, তোরা ছোটবেলায় এটা অবশ্যই পড়েছিস, 1 AMU, অ্যাটমিক মাস ইউনিট। শুনেছিস কথাটা? এটাকে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট। কোনটাকে বলা হয়? কার্বনের একটা C12 অ্যাটমের 1/12 অংশ। তাকে আমরা কি বলবো? 1 AMU। সংক্ষেপে বলা হয় 1U। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি মাস নাম্বারকে আমরা জেড দ্বারা রিপ্লেস করে দিচ্ছি। কি দিয়ে? তাহলে এখান থেকে আমরা বলতে পারি অ্যাটমিক নাম্বার মাস ইকুয়াল টু ZU। হ্যাঁ কি না? ইউ মানে কি? 1 মাস AMU, 1 অ্যাটমিক মাস ইউনিট। তাহলে এই ইউটাকে যদি আমরা গ্রামে লিখি, এটাকে তো ইউটাকে গ্রামে প্রকাশ করতে হবে। ইউটা কিসের ওজন? বলো, মাসের কোনো একটা ওজন। ওজন ও গ্রামও তো একটা ওজনের ইউনিট। তাহলে ওদের মধ্যে কিছু একটা রিলেশন থাকবে, সেই রিলেশনটা হলো
1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -23 গ্রাম। কত? করো। আচ্ছা, এটা 23 নয়, এটা 24 কর। কত হবে? ক্লিয়ার? হয়ে গেছে সবাই? তাহলে পরের পেজে আমি যাই, পরের টপিকটা বলি। এবার ধর বিভিন্ন ধরনের অ্যাটমের আমরা মাস নির্ণয় করব। ক্লিয়ার? কিসের মাস? ধর প্রথমে তোকে বললাম সোডিয়াম। বলো একটা সোডিয়ামের মাস কত? বলো। 1 সোডিয়াম অ্যাটম। বলো কত হবে? সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 23। কত হবে? 23। কত? 23। তাহলে আমরা কি বলবো? 23 ইউ। হ্যাঁ কি না? তাহলে 23 করলে কত হবে? ইউ কে গ্রামে করলে 23 ইন্টু 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24, 3 নয় 24 গ্রাম। আচ্ছা তোকে আমি বললাম বল তো, এটা তোরা সবাই ভুল করিস। তোরা ছোটবেলায় শুনেছিস একটা হাইড্রোজেনের ওজন কত? হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত? এটা সবাই শুনেছিস। বল কত হবে হাইড্রোজেনের? কত? 1 শুনেছিস? 1 কত? 1 গ্রাম শুনেছিস না? ছোটবেলায় শুনেছিস হাইড্রোজেনের অ্যাটমিক মাস 1। তাহলে হাইড্রোজেনের একটা অ্যাটমের মাস কত? বল কত হবে? একটা অ্যাটম মানে ইউনিট বল, 2 মিটার, এরকম ইউনিট ছাড়া কোনো কিছুর দাম আছে কি? গ্রাম। দেখ তোরা এটা ছোটবেলা থেকে কত ভুল শুনেছিস, শিখেছিস। হাইড্রোজেনের একটা অ্যাটমের মাস কখনো 1 গ্রাম হতে পারে? তাহলে কি ওইটা ছিল 1 ইউ, 1 অ্যাটমিক মাস। সেটাকে গ্রামে করতে গেলে কত গুণ করতে হবে? 1.66 ইন্টু, মানে নিয়ারলি এইটাই হচ্ছে হাইড্রোজেনের একটা অ্যাটমের মাস। ক্লিয়ার? গ্রাম কিন্তু নয়। হ্যাঁ ওইটা তোরা কি শিখেছিলি একটু পরে আমরা দেখাবো। তাহলে মাস অফ 1 হাইড্রোজেন অ্যাটম কি হবে? এটা 1 ইউ। ক্লিয়ার? তাহলে কি হয়ে যাবে? 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। এখন ইউ দিয়েই শেখ, পরে গ্রামটা আমরা দেখে নেব। ঠিক আছে? এইবার এখান থেকে আমরা মলিকিউলেরও গ্রাম ওয়েট বের করতে পারবো। সাপোজ তোকে বলে দিল ওয়াটারের একটা মলিকিউলের মাস কত? কার মাস? ওয়াটারের মলিকিউল। তাহলে দেখো তো ওয়াটার কি কি অ্যাটম দিয়ে তৈরি? আর 2টো হাইড্রোজেন প্লাস একটা অক্সিজেন, তাই না? তাহলে বলো এর মাস কত হবে? 2টো হাইড্রোজেনের মাস কত? একটার মাস ভাই 1 ইউ, দুটোর জন্য কত? 2 ইন্টু 1 ইউ। অক্সিজেনের কত হয়? 16 ইউ। কত ইউ? 16 ইউ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 18 ইউ। এটা কি? একটা জলের অণুর ভর, কিন্তু কোন ইউনিটে? অ্যাটমিক মাস ইউনিটে। গ্রামে করো না ভাই, 18 ইন্টু 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? অনলাইন যারা আছো তারা একটু বলো। থ্যাংক ইউ। ঠিক আছে, এবার দেখো তোমাদের একটা জিনিস একটু অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। অনলাইনে যারা আছে ওদের তো চেহারা দেখতে পাচ্ছি না, এদের চেহারাগুলো দেখতে পাচ্ছি।
তাই তোমরা চাইবো অফলাইনে সবাই আসো, ঠিক আছে? অফলাইনে হলে কি হয়, চেহারা দেখেই বুঝে যাচ্ছে যে ওরা বুঝতে পারছে কি পারছে না। এদের যেটা ডাউট হচ্ছে, এদের মাস নাম্বারগুলো স্যার আমরা তো জানি না, হাইড্রোজেনের কত, সোডিয়ামের কত, আমরা সবাই 12, 11, 13 এইসব করছিলাম, কোথা দিয়ে আপনি 23 লিখে দিলেন? তাহলে ওইগুলো আমাকে একটু জানিয়ে দিন স্যার, যেগুলো বেশি পরীক্ষাতে আসে সেইগুলো একটু জেনে নাও। যেমন হাইড্রোজেনের কত 1, কত এই লিস্টটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? হাইড্রোজেনের কত 1, কার্বনের কত 12। সবসময় মনে রাখবি না, প্রোটন নাম্বারের দ্বিগুণ হয়, নিয়ারলি দ্বিগুণ, সব ক্ষেত্রে হয় না। যেমন ধর নাইট্রোজেন কত হবে 7 হয় 14, অক্সিজেন 16, সালফার 32। এবার দেখ সোডিয়ামের 11 2 22 হওয়ার কথা, কিন্তু 23। ক্লিয়ার? নেক্সট বলো। নেক্সট হচ্ছে ফসফরাস 15 2 30 হওয়ার কথা, 31। ক্যালসিয়াম 40। হ্যাঁ, মাস নাম্বার। তাহলে মাস নাম্বার জানলে তোর একটা অ্যাটমের মাস করতে সমস্যা আছে, কি করবি? আচ্ছা, আরেকটা জানে রাখি, কিন্তু এটা তোরা বললেই আমাকে তোরা কোয়েশ্চেন করবি যে স্যার ক্লোরিন কত 17, কিন্তু এর মাস কত হবে? এবার তোরা তো আমাকে কোয়েশ্চেন কোথায় করলি না, যে স্যার আপনি বললেন মাস নাম্বার হলো এদের ইউ গুণ করে দিলেই কি হয়ে যায়, মাস হয়ে যায়। আর সেটা অ্যাকচুয়ালি কি, মাসের নাম্বার কত নাম্বার অফ প্রোটন নিউট্রন থাকে। দেখ প্রোটন নিউট্রন সংখ্যা কখনো কি 0.5 হতে পারে? তাহলে ওখানে কি অর্ধেকটা নিউট্রন আছে? ব্যাপারটা কি বুঝতে পারলি কিনা বল? যে কোনো কিছুর মাস নাম্বারটা কি, মানে তার অ্যাটমিক মাস কি, মাস নাম্বার ইন্টু ইউ। তাহলে এর মাস নাম্বার কত? নিশ্চয়ই 35.5। তাহলে আবার মাস নম্বর মানে কি, প্রোটন প্লাস নিউট্রন নাম্বার। তাহলে কি এখানে প্রোটন নিউট্রন অর্ধেক আছে, কেটে অর্ধেক আছে? তাহলে এইটা কেন হলো, কোয়েশ্চেন আসেনি? এইবার ওইটা আমরা শিখব যে এইটা কেন হলো। ঠিক আছে, লেখো আইসোটোপ, হেডিং করো আইসোটোপ, যে এইটা স্যার এত পিপিটি নিয়ে এসছেন, পিপিটি খুলছেন না। ঠিক আছে চলো, আইসোটোপ কি, আইসোটোপ হ্যাঁ, তোরা হাইড্রোজেন দেখেছিস, হাইড্রোজেন দেখতে কেমন, এইচ, যার মাস অ্যাটমিক নাম্বার কত 1, মানে এখানে একটাই প্রোটন থাকে, যেটা মেনলি হাইড্রোজেন, যার শতকরা সংখ্যা সব থেকে বেশি, সেই হাইড্রোজেনের না কোনো নিউট্রন থাকে না, তাহলে তার মাস নাম্বারও কত হবে 1। এটা হচ্ছে জেনারেল হাইড্রোজেন। এবার আরও কিছু ধরনের হাইড্রোজেন দেখা গেছে, যেই হাইড্রোজেনে প্রোটন তো একটা থাকেই, নাহলে এটা তো হিলিয়াম হয়ে যেত। যদি প্রোটন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, যদি ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ হয়ে যায় মানুষই চেঞ্জ। ক্লিয়ার? তাই অ্যাটমের এই সিম্বল তখনই এক থাকবে যদি প্রোটনগুলো এক থাকে। যদি নিচেরটা পাল্টে যায় তাহলে কি হবে, মানুষটাই চেঞ্জ, এলিমেন্টটাই চেঞ্জ। ক্লিয়ার? কিন্তু এখানে নিউট্রন ছিল না, এখানে একটা নিউট্রন আছে, তাহলে প্রোটন প্লাস নিউট্রন কত হলো 2, কত হয়ে যাবে? এটাও একটা দেখা যায়। আবার আরেকটা হাইড্রোজেনও দেখা যায় যেখানে নিউট্রন থাকে 2টো, তার মাস নাম্বার কত হবে 3। তাহলে দেখো হাইড্রোজেন পরমাণু কত রকমের পাচ্ছি, 3 রকমের, যাদের অ্যাটমিক নাম্বার সমান কিন্তু মাস নাম্বার আলাদা, তাদেরকে আমরা বলবো আইসোটোপ। কি বলবো? আইসোটোপ মানে কি, যাদের মাস নাম্বার ডিফারেন্ট। হাতের লেখা বুঝতে পারছিস রে? আমার হাতের লেখা এতটা ভালো নয়, প্রীতম স্যারের হাতের লেখা খুবই ভালো।
বুঝতে পারছিস তো? মোটামুটি বোঝা যাচ্ছে বাবা। দেখ মাস নাম্বার ডিফারেন্ট কিন্তু অ্যাটমিক নাম্বার ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। অনলাইন আরো এক্সাম্পল আছে। ক্লোরিনের ক্ষেত্রে মাস নাম্বার কত, সরি অ্যাটমিক নাম্বার কত, দুজনেরই 17 কিন্তু একটার মাস নাম্বার 35 আরেকটার মাস নাম্বার। তাহলে এদের ক্ষেত্রে আমরা অ্যাটমিক মাসটা কার নেব, 35-এরটা নেব নাকি 37-এরটা নেব? তার জন্য একটা নিয়ম আছে। কি নিয়ম আছে না, প্রকৃতিতে কোনটা কত পার্সেন্ট পাওয়া যায়। দেখা গেছে যেটা 35 সেটা পাওয়া যায় 75%। এটাকে আমরা বলবো ন্যাচারাল অ্যাবান্ডেন্স, মানে প্রকৃতিতে ওরা কত পার্সেন্টে থাকে। তুই যদি 100টা ক্লোরিন অ্যাটম নিয়ে আসিস তার জন্য 75% পাবি এইটা 35, আর তার মধ্যে 20% পাবি কোনটা, 37। ক্লিয়ার? এই জন্য যাদের আইসোটোপ দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু আমরা আর ওই অ্যাটমিক মাস কথাটা না বলে এদেরকে আমরা বলবো এভারেজ অ্যাটমিক মাস। কারণ দেখ দুরকম দেখা যাচ্ছে, তাই না? এক্ষেত্রে আমরা কি লিখবো, এভারেজ অ্যাটমিক মাস। তাহলে এটার ফর্মুলাটা কি হবে, দেখ এটা একটা অঙ্কের ফর্মুলা শেখাচ্ছি, কিন্তু কি হবে না দেখো, ধরে নাও এটার হচ্ছে এক্স আইসোমার, তো এক্স আইসোমার এ পার্সেন্টেজে থাকে, এক্স হচ্ছে অ্যাটমিক মাস, আর একটা ধর ওয়াই এটা বি পার্সেন্টেজে থাকে। ক্লিয়ার? তাহলে কি করে ওদের এভারেজ মাসটা বের হবে, এক্স ইন্টু এ, মানে এর মাস নাম্বার ইন্টু কত পার্সেন্ট থাকে, প্লাস বি কত পার্সেন্ট থাকে ইন্টুটার মাস নাম্বার কত ওয়াই, বাই কি হয়ে যাবে এ প্লাস বি। ক্লিয়ার? এবার তাহলে ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা দেখি, ফর ক্লোরিন দেখো, ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা দেখি ক্লোরিনের অ্যাটমিক মাস কি হয়ে যাবে বাবা, অ্যাটমিক মাস কিন্তু আমরা বলবো না, কি বলবো, এভারেজ অ্যাটমিক মাস। তাহলে কি বলবো বলো, এর মাস এর পার্সেন্টেজ কত 75% ইন্টু মাস নাম্বার কত 35 প্লাস পরেরটার পার্সেন্টেজ কত ইন্টু, সরি এটা 20 হলে এটা তো 25ই হবে না, 5%টা তাহলে অন্য কোনো আইসোমার তো নেই বাবা। ঠিক আছে, ইন্টু কত হয়ে যাবে 37 না, বাই কত হবে, দুটো যোগ করলে, এটা করে দেখো উত্তর বেরোবে 35.5। এই জন্য আমরা এটা লিখি, প্রোটন কিন্তু অর্ধেক থাকে না বাবা। ঠিক আছে, বলো বুঝতে পারলে কিনা। শোনা যাচ্ছে না তোমার কথাটা, একটু ভালো করে বলো। কোন জায়গাটা বলবো একটু বলো। আচ্ছা দেখ, এটা আমরা মোদ্দা কথা যেটা বলেছি বা বলতে চেয়েছি, এই ক্লোরিনটা যদি দেখিস, ক্লোরিনের মাস নাম্বার 35.5, মানে একটা অ্যাটমিক মাস 35.5। তাহলে 35.5 মানে কি, এর তাহলে মাস নাম্বার 35.5। যেহেতু আমরা এতক্ষণ ধরে কি শেখালাম, যে মাস নাম্বার যেটাই হবে সেটাই তার সঙ্গে ইউ গুণ করে দিলেই হবে। তাহলে কি একটা প্রোটন ভাঙা আছে, অর্ধেকটা আছে, সেটাই তো। কিন্তু তার কনসেপ্ট বোঝাতে গিয়ে আমরা বললাম
এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখ, হাইড্রোজেনের মেনলি হাইড্রোজেন কোনটা, এটা 1 1, মানে একটাই প্রোটন থাকে, নিউট্রন থাকে না। এক্ষেত্রে হাইড্রোজেন একটা, নিউট্রন একটা, মাস নাম্বার কত 2। তাহলে একরকম হাইড্রোজেন কিন্তু পাওয়া যায় না। হাইড্রোজেন কত রকম পাওয়া যায়, 3 রকম, যাদের মাস নাম্বার ডিফারেন্ট কিন্তু অ্যাটমিক নাম্বার সেম, তাদের আমরা কি নামে ডাকবো, আইসোটোপ। ক্লিয়ার? এবার এই আইসোটোপগুলো তাহলে আমরা এদের হ্যাঁ বল, হ্যালো, তোর নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে বুঝলি তো, পরে তুই নাহলে লাইভটা দেখিস, ইউটিউবেও যেতে পারে বা আমাদের চ্যানেলে তো অ্যাপে তো থাকবেই, দেখিস। তখন যদি অসুবিধা হয় না আমাকে একবার পার্সোনালি হোয়াটসঅ্যাপ কর, আমার নম্বর গ্রুপেই তুই পেয়ে যাবি, কেমন? তো কথাগুলো আমি শুনতে পাচ্ছি না। চল তাহলে তোরা বুঝতে পারলি এটুকু, এভারেজ অ্যাটমিক মাস কখন আসছে এই করে। এই জন্য আমরা ক্লোরিনের কত লিখব, 35.5। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, লিখিস নি এটা, লিখে নে এটা। হলো? তাহলে এটা আমরা কি পড়লাম, আইসোটোপ। এবার এইটা যখন রিলেটেড পড়ছি, এই টপিকের মধ্যে নয়, তবুও একটু বলে দিই, কারণ পরে তাহলে আমাদের টাইমটা বেঁচে যাবে। একই রকম জিনিস যখন, দ্যাট ইজ আইসোবার। আইসোবার কি না, যদি মাস নাম্বার সেম হয়, আগেরটা মাস নাম্বার কি ছিল, ডিফারেন্ট ছিল, এখন কি বলেছে, মাস নাম্বার সেম বাট অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট। এদের আমরা কি বলবো, আইসোবার। যেমন তাহলে এদের এক্সাম্পল কি, কার্বন, কার্বনের 6 14, মানে মাস নাম্বার কত, 14। আবার নাইট্রোজেন, তারও দেখতে পাবি 7। তাহলে এই দুটো কি পরস্পরের আইসোবার। ক্লিয়ার? নেক্সট আইসোটোন, যাদের মাস নাম্বার অ্যাটমিক নাম্বার সেম নয় বা সেম হতেও পারে, কিন্তু তাদের নিউট্রন নাম্বার সেম। কি সেম, নিউট্রন নাম্বার সেম। তাদেরকে আমরা কি বলবো, আইসোটোন। যেমন কি দেখ, বল এখানে নিউট্রন নাম্বার কত, বিয়োগ কর দুটো, 12 - 6, মানে নিউট্রন প্লাস প্রোটন মিলে কতগুলো আছে, 12টা। আর ইলেকট্রন কতগুলো আছে, 6টা। তাহলে এখান থেকে কত হবে বলো, 6। এটা কত হবে, 14 - একই না। তাহলে এক্ষেত্রে কি নিউট্রন নাম্বার সেম হচ্ছে। বাকিরা কি বলো অনলাইন, সরি একজনের কথাটা আমি একটু, একজন একজন কথা বলো, একজন একজন, যে কোনো একজন বলো, বল। হ্যাঁ আরেকজন কেউ একটা কিছু বলছিল। তাহলে নেক্সট টপিকটা শুরু করি।
এইবার আজকে আমরা যেই টপিকটা পড়তে চাইছিলাম সেইটা আমরা পড়ব। প্রথম কথা, ধরো তুমি একটা রিয়াকশান করবে। তোমরা কোনো রিয়াকশান জানো? ব্যালেন্সড ইকুয়েশন, কোনো একটা, যে কোনো রিয়াকশান। দেখো এইগুলো কেন জিজ্ঞেস করছি না, তোমাদের প্রথম ক্লাসে আমি যে অ্যাটমিক স্ট্রাকচারটা কেন পড়াইনি, অ্যাটমিক স্ট্রাকচার মানে একদম বেসিক থেকে, ঠিক আছে, ওইটা পড়িয়ে আমি বুঝতে পারবো না যে তোমরা ঠিক কতটা জানো। এই জন্য এই চ্যাপ্টার দিয়ে শুরু করলাম, যে এইটা থেকে আমি বুঝতে পারবো তোমরা কতটা জানো, তাহলে আমাকে কতটা খাটতে হবে, ঠিক আছে, তাহলে আমাকে কতটা দিতে হবে। যদি তোমরা দেখি তোমরাই একটু এগিয়ে আছো, তাহলে আমাকে একটু বেশি ওপর দিয়ে যেতে হবে, মানে একটু প্রথম থেকেই একদম হাই। আর যদি দেখি তোমরা পিছিয়ে আছো, তাহলে আমাকে পেছন থেকেই যেতে হবে, কোনো অসুবিধা নেই। ধরো একটা রিয়াকশন তোমরা সবাই জানো, ধরো হাইড্রোজেন H2 প্লাস তার সঙ্গে আমরা রিয়াকশান করব অক্সিজেন। রিয়াকশান, তুমি ধরো রিয়াকশানটা ল্যাবে করতে চাইছো, কি তৈরি হবে? জল তৈরি হবে। আচ্ছা, তোমরা ব্যালেন্স শিখেছো, ছোটবেলায় জেনেছো। দেখো এক্ষেত্রে রিয়াকশানটা ব্যালেন্স হয়নি, এখানে 2 দাও, এখানে 2 দাও, তাহলে এখান থেকে তুমি বলতে পারো 2 মলিকিউল হাইড্রোজেন 1 মলিকিউল অক্সিজেনের সঙ্গে রিয়াকশান করে কি তৈরি করেছে? 2 মলিকিউল জল তৈরি করেছে। এইবার তুমি যখন ল্যাবে রিয়াকশানটা করতে যাবি, তোকে তাহলে কি একটা হাইড্রোজেনকে তুলতে হবে। এই দেখো একটা হাইড্রোজেন, এই দেখো 2টো অক্সিজেন, রিয়াকশান করাও। ওই রকমভাবে তুই কখনো একটা অক্সিজেন বা একটা হাইড্রোজেনকে তুলতে পারবি? পারবি না। বলছি ঠিক আছে স্যার, হাইড্রোজেনকে টাচ করতে পারবো না, কিন্তু হাইড্রোজেনের তো স্যার ওয়েট করা আপনি শিখিয়ে দিয়েছেন, তাহলে ওয়েট থেকে বের করবো। তাহলে বল একটা হাইড্রোজেনের ওয়েট কত? এখানে মলিকিউল আছে, তাহলে কি হবে? 1 × 2u, হ্যাঁ না? মানে কত হবে? 2u। আবার 2টো মলিকিউল লিখছি, তার জন্য কত হবে? 4u। তাহলে 4u আমরা ওয়েট করব। এবার এটাকে গ্রামে করো, 4 × 1.602 মানে 66, সরি, 10⁻⁻20 গ্রাম। এবার তুই আমাকে বল, কোনো তোর কাছে ওয়েট মেশিন আছে যেটা দিয়ে তুই -10⁻24 ওয়েট করতে পারবি? পারবি না। তাহলে আমরা কোন উপায়ে সহজেই ওই রিয়াকশানগুলো করতে পারি যাতে আমাদের ওয়েটটা, মানে একটা কিছু তো অনুপাতে মেশাতে হবে, তাই না? তুই রান্না করছিস, লবণের তো একটা নির্দিষ্ট মাত্রা আছে, কতটা দিবি সেটা একটা রিয়াকশানে কিন্তু ম্যাটার করে। সেইটা আমরা কি করে বুঝবো? ঠিক আছে, তার জন্য মার্কেটে এলো মোল কনসেপ্ট। কি কনসেপ্ট? দেখ এইখানে তো কটা লাগছে রিয়াকশানে, তাহলে একটার মাস কত, তাহলে 2টোর জন্য কত, এই জন্য বলছি আর কি। ঠিক আছে, ক্লিয়ার? এনি প্রবলেম এইটুকুর মধ্যে? রে মনে হচ্ছে তোর প্রবলেম হচ্ছে। এই বুঝতে পারছিস না? কি নাম তোর? বিপুল। তোর নাম? তোর সুপ্রতীক। হ্যাঁ চলো, মোল কনসেপ্ট একটা ভালো ছবি লাগিয়েছি, তাই না? প্রথম কথা, এইগুলো আমরা কেন দিলাম, এতে আবার মোল কনসেপ্টের সঙ্গে এর কি সম্পর্ক? তো তুই যখন মার্কেটে যাবি, তুই কি বলবি? যে আমাকে কলা দাও। কলা কখনো দেখি 1 কেজি এরকম করে আমরা কখনো কিনি না। কিভাবে কিনি বলতো? ডোজেন, তাই না? কতগুলোতে 1 ডজন হয় বলতো? 12টা, তাই না? 12টা কলা নিলে কত হয়? 1 ডজন। আজকে বিরাট কোহলি কি করেছে? সেঞ্চুরি করেছে। কত রান করলে একটা সেঞ্চুরি হয়? 100। তাহলে 100টা যদি রান করে, তাহলে এরকম ভাবে ব্যাট তুলতে পারবে, দ্যাট ইজ 1। এরকম অ্যাটম, মলিকিউল, আয়ন, এদেরও ওরকম ভাবে কাউন্টিং করার জন্য একটা কনসেপ্ট এসছে, দ্যাট ইজ মোল। কত নাম্বার অফ অ্যাটম নেব আমরা? না বেশি নয়, 6.022 ×
10⁻23 নাম্বার অফ অ্যাটম। এই যে এই সংখ্যাটা, এই এত নাম্বার অফ অ্যাটম যদি তুই নিতে পারিস, সেইটাই হয়ে যাবে এক। দেখ জাস্ট এই কলার মতো, কলার ক্ষেত্রে আমরা কটা নিতাম? 12টা। রানের ক্ষেত্রে কত নিতাম? 100। আর অ্যাটমের ক্ষেত্রে কতগুলো নেব? 6.022 ইন্টু 10⁻23। এই সংখ্যাটাকেই আমরা বলবো একটা ম্যাজিক নাম্বার, দ্যাট ইজ মোল নাম্বার। এই সংখ্যাটাকে প্রথম ডিসকভার করেছিলেন সায়েন্টিস্ট অ্যাভোগাড্রো। তাই তার নাম অনুসারে এটাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার। একটা মজার কথা বলবো, এই মোল ডেও কিন্তু সেলিব্রেট হয়, তোরা জানিস? এই যে মোল, এটা একটা মোল কনসেপ্ট, একটা ঐতিহাসিক, মানে একটা মানে একটা বিজ্ঞানের ক্ষেত্রে একটা বিপ্লব, ঠিক আছে? এটা এই যে ডে, এই যে মোল ডে হিসেবে একদিন সেলিব্রেট হয়, জানিস? বছরের একটা দিনকে মোল ডে হিসেবে সেলিব্রেট করা হয়। আন্দাজ করতো এই নাম্বারের মধ্যেই সেটা লুকিয়ে আছে। এখানে একটা ডেট লেখা আছে না, এইটাকে ভাব, 23 অক্টোবর। এই ডেটটা কি সেলিব্রেট হয়? মোল ডে। সার্চ করে দেখ অনলাইনে, দেখতে পাবি মোল ডে। ক্লিয়ার? আবার দেখ, এবার দেখ তারা এই নাম্বারটা কি করলো, এটা কেন নিল না, তাই না? এটা তো রাগ করতে পারে। তাই দিনটা পুরোটা না সেলিব্রেট করে 6.02 AM থেকে 6.02 PM অবধি সেলিব্রেটটা করা হয়। বুঝতে পারছিস? এটাকে বলা হয় মোল ডে। মোল ডে তাহলে কত তারিখ? 23 অক্টোবর। ক্লিয়ার? তাহলে এটা আমাদের পড়ার বিষয় নয়, আমরা জাস্ট এটুকু জানবো কোনো কোনো মলিকিউলের যদি তুই 6.022 ইন্টু 10⁻23 সংখ্যায় নিস, সেই সংখ্যাটাকে বলা হবে 1 মোল। বলো ক্লিয়ার কিনা? অনলাইন? তাহলে তোমাকে বলছে বলো তো 2 মোল অক্সিজেন অণু, একটু বাংলায় লিখি, এর সংখ্যা কত? বলো বলো। আমি ড্যাশ দিয়ে দিলাম, তোমরা বসাও কত হবে। এত সংখ্যক অণু, বলো কি হবে এটা? বলো 2 ইন্টু 6.022। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে এটার উত্তরটা কত বেরোবে? 12.044 ইন্টু 10⁻20, তাই না? হ্যাঁ কি না? ক্লিয়ার? এবার তোমাকে আমি বললাম এটা সমান কত সংখ্যক অক্সিজেন অ্যাটম আছে বলো তো বাবা। অ্যাটম মানে কি বলো? অ্যাটম মানে কি? পরমাণু। একটা অণুতে কতগুলো পরমাণু থাকে? তাহলে এতগুলো অণুতে কত থাকবে? এর সঙ্গে আবার 2 গুণ, তাহলে 2 ইন্টু 12.044 ইন্টু 10⁻23। এখান থেকে বলতে পারবে 24.088 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন অ্যাটম। ক্লিয়ার? 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 কোনো অসুবিধা? হ্যাঁ বলো কোনটা? এখানে একটা জিনিস দেখো বাবা, লেখা আছে অক্সিজেন অ্যাটম, অক্সিজেন পরমাণু। শুরু কোথা দিয়ে করেছিলাম? 2 মোল অক্সিজেন অণু। তাহলে একটা অণুতে কতগুলো পরমাণু থাকে? 2টো। তাহলে এতগুলো অণুতে কতগুলো থাকবে? ইন্টু 2 হবে না? কিরে
তাহলে তোরা যখন এটা নিয়ে এতটা চেল্লালি, তাহলে তোরা বল 3 মোল মিথেন মানে CH4 অণু মানে মলিকিউল, তাতে কতগুলো অণু আছে? প্রথম কথা মানে মলিকিউল আছে, তাতে কতগুলো মোট পরমাণু আছে মানে টোটাল পরমাণু, তাতে নাম্বার অফ হাইড্রোজেন পরমাণু কতগুলো আছে, সেখানে কতগুলো কার্বন অ্যাটম আছে, চলো করে ফেলো এটা। এটা সবাই খাতাতে করো। হুম 5 গুণ করবো। কার সঙ্গে? 3 ইন্টু অ্যাভোগাড্রোর সঙ্গে সঙ্গে। ধরো অ্যাভোগাড্রো নাম্বারটাকে না আমরা n ধরে নিচ্ছি। কি ধরে নিচ্ছি? n এ। তাহলে সুবিধা হয়ে যাবে, এই সংখ্যাটাকে আমি n এ ধরে নিচ্ছি, তাহলে হিসেবে সুবিধা হবে একটু। তাহলে বলো কত মোল আছে? 3 মোল। 1 মোলে কত সংখ্যক থাকে? n এ। তাহলে কি হয়ে যাবে? 3na, হ্যাঁ কি না? এবার একটা অণুতে কতগুলো পরমাণু থাকে? দেখ, কার্বনের থাকে একটা, এর থাকে 4টে, তাহলে টোটাল কতগুলো হবে? 5টা। তাহলে কি হবে? 5 ইন্টু 3na, দ্যাট ইজ 15na, হ্যাঁ কি না? ক্লিয়ার? নেক্সট এদিকে হাইড্রোজেন অ্যাটম কতগুলো আছে? দেখ কোনটার সাথে গুণ করবি? এইটার সাথে গুণ করবি কিন্তু। 3na মানে টোটাল অণু, তার আবার কতগুলো থাকে? একটাতে 4টে। আর কার্বন কত? যতগুলো অণু প্রত্যেকটাতে তো একটা করে, তাহলে 3na। ক্লিয়ার 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 হয়েছে? বাকিরা একটু জানাবে গো। না, এন এ মানে অ্যাভোগাড্রো নাম্বারটা। হ্যাঁ ওটা বলছি, ওটা এখনো হয়নি। ওইটা এখন 16 ইউসিক। আমরা সব একটা পরমাণু শিখেছি। হয়ে গেলে বলবে। বাকিরা হয়ে গেছে তোমাদের? নেক্সটে যাই। নেক্সট আমরা পড়ব, ধর যে কোনো অ্যাটমের 1 মোলের মাস কত, যাকে আমরা বলবো মোলার মাস। ঠিক আছে? কি পড়বো আমরা? হেডিং দাও মোলার মাস। না, সংখ্যা। মাস কোথায়? নাম্বার অফ নাম্বার সংখ্যা। এইবার আমরা মাস যাব। এত সংখ্যার মাস কত?
তুই তো দেখতে পাচ্ছিস বাবা, প্রথমে বেরোচ্ছিল অক্সিজেন অণু কতগুলো, 3 মোল মানে কতগুলো অণু আছে, অক্সিজেন অণু কতগুলো আছে। এবার যদি বলি অক্সিজেন পরমাণু কত আছে, একটা অণুতে কটা থাকে বাবা, দুটো, O2 অক্সিজেন দুটো থাকে, তাহলে এততে কত থাকবে, তার সঙ্গে আবার 2 গুণ হবে। এটাই তো, এগুলো জাস্ট নাম্বার। এইবার আমরা কি বের করব, এদের এত নাম্বারের মাস কত হবে। ক্লিয়ার? ধর আমরা কি ধরে করব, হাইড্রোজেন ধরেই করি, ইজি হবে। হ্যাঁ কি বলিস, হাইড্রোজেন ধরে করব। ধর প্রথমে তুই বল এগুলো এমনি ডেফিনেশন পড়িয়ে দিলেই হয়, আমি একটু ভেঙে ভেঙে তোদের করাচ্ছি যাতে তোরা ক্ল্যারিটি পাস। ঠিক আছে, ধর মাস, যে মাস অফ এক মোল হাইড্রোজেন অ্যাটম। কত হাইড্রোজেন অ্যাটমের মাস, 1 মোল। তাহলে এটার সঙ্গে আমি লিখতে পারি 1 মোল হাইড্রোজেন অ্যাটম সমান কতগুলো অ্যাটম না, 6.022 ইন্টু 10⁻23 ইন্টু মাস অফ 1 হাইড্রোজেন অ্যাটম। বলো হ্যাঁ কি না, এটা যে আমি লিখলাম এটা কি ভুল করলাম রে? না, আমি বলছি 1 মোল হাইড্রোজেনের মাস কত, কথাটা দেখ, 1 মোল হাইড্রোজেন, তাহলে 1 মোল মানে কতগুলো পরমাণু বাবা, 6.022 ইন্টু 10⁻23। ক্লিয়ার? তাহলে সেটা ইন্টু একটা পরমাণুর মাস, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, হ্যাঁ। তাহলে এখান থেকে তুমি বলতে পারো 6.022 ইন্টু 10⁻23 ইকুয়াল টু ইন্টু 1U। হাইড্রোজেনের মাসকে আমরা 1U বলি না, বলি না, বলি। এবার তাহলে এটাকে বাবা গ্রামে করো, 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 1 ইন্টু 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এইবার এইটাকে তোমরা ক্যালকুলেটরে দেখে বসাবে, এই দুটো হচ্ছে একে অপরের অনন্যক, মানে 1/6.022 ইন্টু 10⁻23 করলে তুই এই ভ্যালুটা পাবি। বুঝতে পারলি না, পারলি না? মানে এই ভ্যালুটাকে যদি 1 করিস তাহলে এই ভ্যালুটা পাবি। ঠিক আছে, তাহলে দেখ এই দুটো কেটে যাবে না, যাবে না, পুরো ভ্যালুটা বল, যাবে না, যাবে না, যাবে তো। তাহলে এখান থেকে তুই পেয়ে যাবি 1 গ্রাম। তাহলে তোরা যে ছোটবেলা থেকে শুনে আসছিস 1 গ্রাম হাইড্রোজেনের অ্যাটম, মানে সেইটা একটা হাইড্রোজেনের অ্যাটম ছিল না, কত হাইড্রোজেনের ওজন ছিল, 1 মোল হাইড্রোজেনের ওজন। ক্লিয়ার? হ্যাঁ কি না? তুই ক্যালকুলেটারে বসা, বসিয়ে দেখ 1/6.022 ইন্টু 10⁻23 ইকুয়াল টু, দেখবি এই ভ্যালুটা দেবে 1/66 ইন্টু 10⁻23। বসিয়ে দেখ ক্যালকুলেটারে, দেখ তাহলে কি এই ভ্যালুটা একে অন্যের কি অনন্য, মানে এটাকে 1 আছে, তাহলে নিচে তো কেটে যাবে, তাহলে কেটে গেলে ভ্যালুটা শুধু 1 পড়ে থাকবে, হ্যাঁ কি না? তাহলে এখন আমরা কি লিখবো, 1। তাহলে ধর কোনো একটা অ্যাটম, কোনো একটা অ্যাটম জেড, অ্যাটম কি জেড, ধর তোর জেড অ্যাটম, কি অ্যাটম, জেড একটা অ্যাটম, একটা অ্যাটমের নাম কি জেড, তার অ্যাটমিক নাম্বার হচ্ছে ধর এক্স, কি এক্স। তাহলে তার একটা অ্যাটমের মাস কি হবে বলো, এক্স ইউ, হ্যাঁ কি না?
তার 1 মোলের মাস কি হবে? কিচ্ছু করার দরকার নেই, x গ্রাম। দেখ এই তো হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়েছে, হাইড্রোজেনের একটা অ্যাটমের কত ছিল 1 ইউ, কিন্তু 1 মোলের কত হয়ে গেছে, শুধু গ্রামে পাল্টে দিবি, বাকি সব সেম। যে কোনো ক্ষেত্রে তুই দেখ না, ব্যাপারটা তো একই হবে। ধর এখানে হাইড্রোজেনের জন্য আমি অক্সিজেন নিলাম, তাহলে কি হবে 1 মোল অফ অক্সিজেন অ্যাটম, তাহলে এই সংখ্যাটা তো সেম থাকবে। এখানে কি হবে মাস অফ 1 অক্সিজেন অ্যাটম, তাহলে 1 অক্সিজেন অ্যাটমের মাস কত 16 ইউ, তাহলে ইউ মানে কি 6.8টা, এই দুটো তো আবারও কেটে যাবে, আসবে 16 গ্রাম আসছে না, আসছে না, বাস 16 গ্রাম। এক্ষেত্রে হাইড্রোজেনের তো গ্রামই তো 1 ছিল। তাহলে যে কোনো কিছুর আমরা যদি ধর তুই যে কোনো কিছু বল, ধর নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের মাস অফ 1 অ্যাটম কত বল, মাস অফ 1 অ্যাটম কত 14 ইউনিট বলতে হবে, ইউ, তাই না? এবার যদি বলি মাস অফ 1 মোল, ভেরি গুড 14 গ্রাম। কি করে হলো ফর্মুলা দিয়ে তোকে বুঝিয়ে দিলাম, ক্লিয়ার? দেখ আগের ফর্মুলাটা দেখ, এই যে ফর্মুলাটা দেখ কি করে হলো বুঝিয়ে দিলাম, ওটা রেসিপ্রোকাল। সেটা এখন পরে, দাঁড়া তুই একটু বেশি জেনে গেছিস বলে তোর ওটা মনে হচ্ছে। ঠিক আছে, করাবো করাবো, দাঁড়া না, এখন এত তাড়া কিছু। তাহলে 2 দিয়ে গুণ করে দিবি, করাচ্ছি করাচ্ছি, দাঁড়া সব করাবো, এত তাড়া কিসের। এই ঠিক আছে, আগের বছর অন্য স্যার পড়াতেন, সবার তো পড়ানোর স্টাইল আলাদা না, তাই না? হাতের 5টা আঙুলই সমান হয় না একই মানুষের, একই মায়ের পেটে 2টো ভাই সমান হয় না, ঠিক আছে? তুমিই বলো কত নাম্বার আছে? 25 আছে, কত আছে? ওখান থেকে তোমাকে 23 পেতেই হবে। দেখো এবারের যা হিসাব, তোমরা যদি ভালো করে দেখো, জিলেটে যদি তুমি 30 মতো পাও, তোমার র্যাঙ্ক 200-র নিচে হবে এবারের হিসেবে। জেনারেলে 30 পেলে কত হবে 150 মতো হচ্ছে, আমি 200-র আন্ডারে ধরলাম, ক্লিয়ার? 30-এর মধ্যে তুমি যদি কেমিস্ট্রিতে মেরে দিতে পারো 22, এফটিপিলি তোমরা 3 বছর ধরে পড়ে যাচ্ছ, একই না? সহজ থাকে এফটিপিলি, ওখান থেকে 7 10-এর 30 হয়ে যাচ্ছে, বাকি ফিজিক্স ম্যাথ তাকাতেই হবে না, 150 র্যাঙ্ক, যেটা সোজা, ঠিক আছে? যেটা সবাই পেতে পারবে যদি ট্রাই করে, ভালো করে কেমিস্ট্রি পড়ে। ওরা ম্যাথ আর ফিজিক্সের চক্করে ভাবে ওইগুলোতে বেশি নাম্বার আছে, এইগুলোর দিকে আর তাকাই না, যার ফলে পরীক্ষায় যেটা সোজা পার্সেন্ট সেখান থেকেই নাম্বার পায় না। হ্যাঁ, যেটা ইজিলি পাওয়া যায়, আমি ভালো কথা বলছি তোকে, ম্যাথে 50-এর মধ্যে 20 পাওয়ালে যতটা এফোর্ট দিতে হবে, এটা তার হাফ দিলেই পেয়ে যাবে। আর তোকে আমি কি বললাম, ক্লিয়ার? এখান থেকে এইটা তুই টার্গেট রাখ, এই দুটো থেকে তুই 30 পাবি, 29-30 পাবি। ম্যাথে যেটা হবে তোর র্যাঙ্ক বাড়াবে, এটা মিনিমাম আমি বলছি, এরপরে তো ম্যাক্সিমামের কোনো বিয়ন্ড মানে বাউন্ডারিরই নেই, ক্লিয়ার? মানে এইটুকু তুই পাবি, এটা তোকে একদম টার্গেট রাখতে হবে।
তো হিসেব কর, খুব কি কঠিন? আমি দেখছি না, ম্যাথ হাতে দিচ্ছি না। এবারেই আমাদের সেন্টারের একটা মেয়ে, ও সিগমা 2.0-তে কেমিস্ট্রিতে পেয়েছে 10-এর মতো, টোটাল ওর নাম্বার চলে এসছে 26, আরেকজনের 29। এখনই র্যাঙ্ক কত? তাহলে ওরা যদি পরের বছর পড়ে, তাও এখনো পুরো সিলেবাস কমপ্লিট হয়নি, তাতেই এই অবস্থা। তাই দ্বিধাদ্বন্দ্ব হাঁটিয়ে দে, এই মনে হবে এই আছে ওই আছে, এই 6-7টা মাস একদম ভুলে গিয়ে মন প্রাণ দিয়ে পড়, কারণ তোরা মার্কেট থেকে অলরেডি একটু পিছিয়ে শুরু, ঠিক আছে? পিছিয়ে শুরু করেছিস মানে তোকে রানিংটা একদমে দিতে হবে, ক্লিয়ার? ওরা তবু একটু রেস্ট পাওয়ার সময় পাবে, তোরা কিন্তু সেইটা পাবি না, এটা একদম তেতো কথা, ক্লিয়ার? বুঝতে পারলি বিপুল? ক্লিয়ার? কাল ম্যাথ ক্লাস করেছিস তো? পরশু ম্যাথ সোজা লাগছে না কেমিস্ট্রি সোজা লাগছে? এর এখনো তোর মুখস্থ বলে কিছু মনে হয়েছে বাবা? তোদের মনে হয়েছে কিছু? তোর মনে হয়েছে? চলো তাহলে এবার আমরা অঙ্কের দিকে যাই। কিরকম অঙ্ক? একটা দুটো আছে, ইজি ম্যাথ পেরে যাবে, ওগুলো কোনো ব্যাপার না, ছোট বাচ্চা 10-এর লজিক জানলেই হবে, ক্লিয়ার? নাক দেখ, তোরা বের কর 1 মোল অফ CaCO3, এটার মাস কি হবে বল? 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের মাস কত? ইউটা যেভাবে করছিল ওইভাবেই কর, শুধু লাস্টে জি বসিয়ে দিবি, তাহলেই হয়ে যাবে। ক্যালসিয়াম কত? 40, কার্বন একটাই আছে 12, অক্সিজেন কতগুলো আছে? 3টে, 3 × 16 করে দেখবি হয়ে যাবে 100। তাহলে এই 100 গ্রাম তুই ইজিলি ওয়েট করতে পারবি না পারবি না? তাহলে যে কোনো রিয়াকশন তুই ইজিলি করতে পারবি। কিন্তু ওই যদি একটা অণুর মাসটা নিয়ে করতিস 10⁻⁻24, তাহলে তোর এবেলা শুধু ওই ওজনই করতে চলে যাবে আর রিয়াকশন করতে পারবি না, ক্লিয়ার? তাহলে তোমরা বের করো এখান থেকে, এটা তো গেল এর মাস, দুই মোল অফ NaOH এর মাস কত? ওর তুই একটু জানিস তো, ওদেরকে একটু করতে দে, বল তুই খাতায় কর 23 + 16 + 12, তাহলে এখান থেকে 12 নয়, এইচ হচ্ছে তো, হাইড্রোজেনে তো 1, হ্যাঁ সেটাই তো 1ই বলছিলি। 40, কিন্তু এটা কটার? 1 মোলের, তাহলে এর সঙ্গে 2 গুণ হবে, 80 গ্রাম। বল বুঝলি কিনা? ক্লিয়ার? এইটা করে ফেল দেখি, আরো দুটো বের কর, H2SO4, সালফিউরিক অ্যাসিড, HNO3, সব 1 মোল, সব 1 মোলেরই বের কর। 1 মোলকে আমরা কি বলবো? মোলার মাস, ঠিক আছে? মোলার মাস বের কর প্রত্যেকের, 1 মোলেরই বের কর, প্রত্যেকের 1 মোলেরই বের কর। HNO3 and H2SO4 এগুলোর প্রত্যেকটার বের কর মোলার মাস। কত? 98 গ্রাম, ভেরি গুড। পরেরটা
পরেরটা কত হবে? 63। ফরটিন বাবা, 14। হয়ে গেছে? বলো, কোনো অসুবিধা? নেক্সটে যাই। প্রোটন আর নিউট্রন। পরে যখন খাতাটা একবার পড়বি না, তখন দেখবি মনে চলে আসবে। ইলেকট্রনে কেন নেই? প্রচন্ড ছোট। বলেছিলাম না? হ্যাঁ, হাতির মাথায় মশা বসেছে। নেক্সট চলো, নেক্সট আমরা করব কয়েকটা অঙ্ক করি, চলো। Find the weight of 0.5 moles of NaOH. Find the weight of 0.5 moles of NaOH. এর ওয়েট কত, ওজন কত বের করো। মোলস। তাহলে প্রথমে 1 মোলের বের করে নে, তারপরে হাফ মোলের হয়ে যাবে। বেশ, তাহলে মোলার মাস অফ কত রে? 23। ইউনিট কি হবে? গ্রাম। ভেরি গুড। তাহলে কি হবে? এটা কত মোলের? 1 মোলের মাস। তাহলে হাফ মোলের মাস কত? 40 ইন্টু হাফ, দ্যাট ইজ 20 গ্রাম। ক্লিয়ার? বল, হলো কিনা? নেক্সট, একটু ঘুরিয়ে দিলাম তোদেরকে, দ্যাট ইজ 49 গ্রাম অফ H2SO4 সমান ড্যাশ মোল। করে ফেলো। 49 গ্রাম অফ H2SO4 ইকুয়াল টু ড্যাশ মোলস। তোমরাও করবে, তোমাদের খাতাগুলো একটু অনলাইনে আমাদের এতে পাঠাবে, চ্যানেলে আমি একটু মানে হোয়াটসঅ্যাপে পাঠাবে, তাহলে আমি দেখে নিতে পারবো তোমরা কি করছো। ভেরি গুড। হাফ মোল কি পাবে? হাফ। কি করে পেলে তোমরা? 1 মোলের, বলো, 1 মোল মাস কত? দেখো, এটা তোমরা যদি H2SO4 একটু আগেই করেছো, দ্যাট ইজ 98 গ্রাম। তাহলে কত মোল দেওয়া আছে? তাহলে ঘুরিয়ে করো। তাহলে 98 গ্রাম সমান কত? 1 মোল। তাহলে এটা কত হবে? 98/49। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ হাফ। তাহলে দেখো তো, এইটাকে আমরা একটা জিস্ট করে লিখতে পারি, that is number of moles
ইকুয়াল টু ওয়েট গিভেন গ্রামে বাই মোলার মাস। বলো এইটা হ্যাঁ কি না? নাম্বার অফ মোলস এই ফর্মুলাটা ঠিক কিনা? দেখো এখান থেকে করেছিস, আচ্ছা এইখানে একটু ভুল করেছে, এইটা 49/98 হবে। দেখ হয়ে গেছে না? এটাই তুই এটাই বের কর। তাহলে এখানে কার মোল বের করছিলি এই অঙ্কটার ক্ষেত্রে? ফাইন্ড দ্য মাস অফ, এই যে এটা 49 গ্রামস অফ H2SO4। তাহলে এখান থেকে তুই বের করতে পারবি নাম্বার অফ মোলস। কি করে পাবি? ওয়েট গিভেন কত? 49 বাই মোল কত? মোলার মাস কত? 98। তাহলে কি হয়ে যাবে বলো? হাফ মোলস। ক্লিয়ার? করে ফেলো। 88 গ্রাম অফ CO2 ইকুয়াল টু কত মোলস CO2? 1.7 গ্রাম অফ অ্যামোনিয়া। করো। কি বলেছি? নাম্বার অফ মোলস ইকুয়াল টু, তোমরা একটু টাইম নেবে না? আমি বলে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইম নাও, টাইম নাও। তোমরা কর ফার্স্টেরটা ঠিক করে ভাব। ফার্স্টেরটা 2 হবে। ওয়েট গিভেন কত? 88। এর মোলার মাস কত? 44। ক্লিয়ার? হ্যাঁ না? তাহলে কি হবে? নাম্বার অফ মোলস কি হয়ে যাবে বলো? গিভেন মাস বাই মোলার মাস। তাহলে গিভেন মাস কত? 88 বাই মোলার মাস। কার্বনের কত? 12। অক্সিজেনের কত? 16। কটা অক্সিজেন? দুটো। তাহলে কি হয়ে যাবে? 88 বাই 44 ইকুয়াল টু 2। ক্লিয়ার? পরেরটা গিভেন মাস কত বলো? 1.7 গ্রাম বাই এর কত? নাইট্রোজেনের 14 প্লাস কত হবে? 10 হবে? 10 হবে? 17? আরে নিচে 10 আসবে। 1/10 মানে 0.1। হ্যাঁ না? কত হবে? 0.1। ক্লিয়ার? আরেকটা এরকম করবি? আরেকটা কর, তারপরে অন্য একটা কনসেপ্ট শেখাচ্ছি। দ্যাট ইজ 4 গ্রাম অফ NaOH। বলো কত মোলস? আচ্ছা আরেকটা তাহলে ঘুরিয়ে দিই।
ফার্স্টেরটা তুই দশমিক কি একদম জানিস না? 0.4 0.1। আরে গিভেন মোলস মানে কি? গিভেন মাস কত আছে? 4 0.1 বাই 40 তাহলে কি হয়ে যাবে? 1/10 দ্যাট ইজ 0.1। পরেরটা এটা কিন্তু ভাই ঘুরিয়ে দিয়েছি। কি দিয়েছি? তাহলে আগের সূত্র থেকেই পারবি। দেখ এখন তোকে গিভেন মাস বের করতে হবে। হ্যাঁ কর কর। দেখি তাহলে আমি কি এটা করেছিস? দেখ আমি যেরকম ভাবে করছি, দেখ তোরা দশমিক গুলো একদম ভুলে গেছিস, ম্যাথ পুরো করছিস। দেখ আমাদের এখানে কি বের করতে হবে? মাস বের করতে হবে, গিভেন মাস। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব নাম্বার অফ মোলসের সঙ্গে জাস্ট মোলার মাস গুণ করে দিলেই হবে। এবার নাম্বার অফ মোলস কত আছে বাবা? 0.1। এর মোলার মাস কত? 26। কি দেওয়া আছে? 14 + 3 তো। সোডিয়াম তো নেই বাবা, তাহলে এখান থেকে আমরা পাবো 0.1 ইন্টু 1. বলো ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার? কোনো অসুবিধা? ঠিক আছে, এইবার চলো বাকিদের কি অবস্থা বলো। সেটাই তো এখানে করেছে, আর কি, একই ব্যাপার। হয়ে গেছে? ক্লিয়ার? পরের কনসেপ্টে যাই। আগের পেজ। এইবার দেখ, যদি কোনো গ্যাস থাকে, ধর গ্যাস মানে কি? কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, এরা কি? গ্যাস। তাহলে গ্যাসের ওয়েট ক্যালকুলেট করা কিন্তু ভাই ইজি নয়, তাই না? গ্যাসকে তো ওদেরকে ধরে রাখতে হবে মেশিনে ওয়েট করার জন্য। কিন্তু গ্যাসের ভলিউম বা আয়তন আমরা কিন্তু সহজে ওয়েট করতে পারবো। একটা এতে বন্ধ করে রেখে দিলাম, কত আয়তনে রাখছি। চাপ যদি আমরা একটা ঠিক রেখে দিই তাহলে আমরা আয়তন ঠিক রাখতে পারবো। ক্লিয়ার? দেখা গেছে গ্যাস जो कुछ भी हो, যে কোনো গ্যাস হোক, ঠিক আছে, তার 1 মোল গ্যাস, কি মোল গ্যাস? 1 মোল গ্যাস ভলিউম সব সময় কত হয় জানিস? 22.4 লিটার। কিন্তু এখানে একটা কনসেপ্ট লুকিয়ে আছে। গ্যাসের আয়তন শুধুমাত্র নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করে না। গ্যাসকে যদি তুই চাপ বাড়িয়ে দিস আয়তন কমে যাবে, গ্যাসকে যদি তুই তাপমাত্রা বাড়িয়ে দিস আয়তন বেড়ে যাবে। তাহলে ওইগুলোকে তোকে আগে ফিক্সড করতে হবে। কি করতে হবে?
চাপকে ফিক্সড করতে হবে, তাপমাত্রাকে ফিক্সড করতে হবে। এই জন্য একটা কথা ইউজ করা হয় অ্যাট এসটিপি। এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে এই টেম্পারেচারটা কত স্ট্যান্ডার্ড? না, দ্যাট ইজ 0 ডিগ্রি সেলসিয়াস। কত? স্ট্যান্ডার্ড প্রেসারটা কত? 1 অ্যাটমসফিয়ারিক। বলো ক্লিয়ার কিনা? তাহলে যে কোনো গ্যাস তার 1 মোলের আয়তন কত হবে? 22.4 লিটার। কিন্তু কন্ডিশন কি হতে হবে? অ্যাট এসটিপি টেম্পারেচার কত থাকতে হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। প্রেশার কত থাকতে হবে? 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, 1 ATM। তাহলে বলো তো, তোমাকে যদি আমি বলি 22 গ্রাম CO2, এটা এর ভলিউম কত? সমান এত লিটার CO2 অ্যাট এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের ভলিউম কত করে বের করবি? প্রথমে তুই চেষ্টা কর 22 গ্রাম মাস। ভেরি গুড। প্রথমে মোল বের করবি, মোল থেকে কোথায় যাবি? লিটারে চলে যাবি, ভলিউমে। তাহলে প্রথমে তোকে কি বের করতে হবে? নাম্বার অফ মোলস। দ্যাট ইজ ওয়েট গিভেন। কত গিভেন আছে বাবা? 22 গ্রাম বাই ওয়েট টেকেন। ক্লিয়ার? কত হয়ে যাবে? 1/2 মোল। এটা না, আমরা মোলার মাস্টার ইউনিটটা শুধু গ্রাম না লিখে আমরা লিখবো গ্রাম পার মোল, মানে 1 মোলের ওজন। এই জন্য এটা সবসময় ইউজ করবি গ্রাম পার মোল, ঠিক আছে? আর আরো সাইন্টিফিক হবে। তাহলে 1 মোলের ভলিউম কত? 1 মোল কত? 22.4 লিটার। তাহলে কত মোল আছে? তাহলে কত হবে? 22.4 বাই 2 লিটার, দ্যাট ইজ 11.2 লিটার। কিন্তু কন্ডিশন কি হবে? অ্যাট এসটিপি, না হলে কিন্তু হবে না। ক্লিয়ার? বলো বুঝতে পারলে কিনা? কি গো বলো, বুঝতে পারলে? বাস, এখান থেকে আমাদের আরো কিছু অঙ্ক করতে হবে। করো। হ্যাঁ, এরকম অঙ্ক কিছু থাকবে, কিন্তু এগুলোর অ্যাপ্লিকেশন দিয়ে আরো শিখতে হবে পরবর্তীকালে চ্যাপ্টারে। এগুলো খুব কম আসে, ঠিক আছে? প্লাস বেসিক জিনিস, তাই না? এগুলো না জানলে তুই পরে এগুলো জানতেই পারবি না, তাই না? ও দেখ না, ও আগের কোর্সে পড়েছে, কিন্তু ও এইটা পড়ানো হয়নি বলে ও দেখ কত হাবুডুবু খাচ্ছে, তাই না? এগুলো না জানলে তুই তো পারবি না। এগুলো তোদের ডিপ্লোমাতে শিখে আসার কথা ছিল। ডিপ্লোমা সেমিস্টার 1-এ এগুলো পড়াচ্ছি, তোরা তখন পড়িসনি ভালো করে। এখন তো সেই কষ্টটা একটু নিতেই হবে। আর এটা না নিয়ে তোদেরকে যদি আমি এগোতে চাই, তাহলে তোরা
পুরোই ভালো লাগবে না, বুঝতেই পারছিস না কিছু কি করে করবি, তাই না? ফাইন্ড দ্য ভলিউম অফ 1.7 গ্রাম অফ অ্যামোনিয়া at STP. STP তে 1.7 গ্রাম অফ অ্যামোনিয়ার ভলিউম বের কর। নেক্সট আরেকটা দেব, হ্যাঁ ধরো ধরো। বলো প্রথম অঙ্কটা কি আছে? ফাইন্ড দ্য ভলিউম অফ 1.7 গ্রাম অফ অ্যামোনিয়া অ্যাট এসটিপি। ঠিক আছে, ফাইন্ড দ্য ভলিউম অফ 1.7 গ্রাম অফ অ্যামোনিয়া অ্যাট এসটিপি। দ্বিতীয়টা আছে ফাইন্ড দ্য মাস অফ 11.2 লিটার অফ অক্সিজেন অ্যাট এসটিপি। বলো হয়ে গেছে কি? বলো। মাস অ্যামোনিয়ার মাস নাম্বার হয় না বাবা, মাস নাম্বার যে কোনো অ্যাটমের হয়। অ্যামোনিয়ার বলতে হবে তোকে মোলার মাস, মোলার মাস। অ্যাটমিক নাম্বার কার, মানে মাস নাম্বার কার, একটা অ্যাটমের হয়। অ্যামোনিয়া কি একটা অ্যাটম? অ্যামোনিয়া হচ্ছে একটা মলিকিউল যার ফর্মুলা হচ্ছে NH, অণু। হ্যাঁ বল। না দুটো ধরবি, O2 আছে না। দেখ প্রথম অঙ্কটা যখন আমরা করব, দেখো ফাইন্ড দ্য ভলিউম অফ 1.7 গ্রাম অফ অ্যামোনিয়া, তাই না? তাহলে প্রথমে আমাকে কি বের করতে হবে? নাম্বার অফ, দেখে নে, মিলিয়ে নে, তুই মিলিয়ে নে, মিলিয়ে নে, বলিস না।
দেখ জানি না, আমিও জানি না। নাম্বার অফ মোলস বের কর আগে, কত মোলস আছে, ওয়েট গিভেন কত 1.7, মলিকিউলার মাস কত 17, মানে কত হবে 0.1 ইউ নাকি মোল। তাহলে মাস কত, ভলিউম কত হবে, 1 মোলের ভলিউম কত হয়, তাহলে 22.4 ইন্টু 0.1 মানে 2.24 লিটার, নাকি না? দেখ তোরা ডেসিমালের দশমিকের অঙ্ক ভুল করছিস। বল হলো কি না? পরেরটা দেখ, পরেরটা করার আগে না আমি একটা ফর্মুলা শেখাবো। কি শেখাবো না, প্রথমে ভলিউমের রেসপেক্টে আমরা নাম্বার অফ মোল কি করে বের করব, ঠিক আছে? তাহলে দেখো, হোয়েন ভলিউম গিভেন থাকবে তখন নাম্বার অফ মোলস হবে, বলো, ভলিউম গিভেন বাই ভলিউম অফ 1 মোল, 1 মোলের ভলিউম, হ্যাঁ কি না? তাই নাই কি? ধর 22.4 লিটার, এটা কত মোলের ভলিউম, 1 মোল। তাহলে ধর কিছু একটা আছে এক্স মোলের, এক্স লিটার কত মোল হবে, 1/22.4 ইন্টু এক্স, তাহলে কি হচ্ছে, গিভেন বাই, হচ্ছে কি না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দ্যাট ইজ ভলিউম গিভেন বাই 22.4 লিটার, হ্যাঁ কি না? দেখ 1 মোলের ভলিউম তো সবসময় 22.4 হয়, তাহলে যেটা গিভেন থাকবে তাকে 22.4 দিয়ে ভাগ করবি, যা হবে সেটাই 1 মোল। হ্যাঁ, এটাই একটা ফর্মুলা হয়ে গেল, হ্যাঁ কি না? ক্লিয়ার? তাহলে এইটা থেকে এইটার এই অঙ্কটার মোল কত হবে, ভলিউম গিভেন কত 11.2 লিটার বাই, তাহলে কত হয়ে যাবে 1/2 মোলস। এবার মোলস থেকে গ্রামে কি করে করবি, মোলার মাস দিয়ে গুণ করবি, হ্যাঁ কি না? তাহলে ওয়েট কত হবে, নাম্বার অফ মোলস ইন্টু মোলার মাস। তাহলে বলো নাম্বার অফ মোলস কত বেরিয়েছে, হাফ, মোলার মাস কত 16 গুণিতক 2 মানে 32, তাহলে কত হয়ে যাবে 16 গ্রাম। এটা কি খুব কঠিন ছিল রে? ওইটাই করাইনি তো, কোনটা দিয়ে বল, সেটা দিয়ে কি করে করতিস তোরা? হ্যাঁ, সেটা দিয়ে একটা ভাবে করতে পারতিস। হ্যাঁ, মানে 22.4 লিটারের এত, একে কত, 11.4 এ কত, সেখান দিয়ে মোল বেরোতো, তাই না? হতো না কেন, হতো, এটা হলে একবারে হয়ে যাবে, তাই না? হুম 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 হ্যাঁ, ওখান থেকেও পাবি, কেন পাবি? হ্যাঁ, আমি দেখিয়ে দিলাম তোদেরকে, প্রথম দিন হচ্ছে, এদের একটু শর্ট করে হলে হবে। হ্যাঁ,
এবার এই মোল বের করার একটা সূত্র শিখিয়ে দিয়েছি, কমপ্লিট। আর একটা সূত্র আছে, সেটা জেনে নাও। এই সূত্রটা আশা করি তোমরা পারবে, আমি কোয়েশ্চেনের আকারে পড়াচ্ছি আর কি, ঠিক আছে। ফাইন্ড দ্য ভলিউম অফ 3.011 into 10 to the power 23 number of CH4 molecule at STP. দেখো অঙ্কটা আগে কি দিতাম, ওয়েট দিয়ে দিতাম, নাম্বার অফ মোল দিয়ে দিতাম, এখন কি দিয়েছি, নাম্বার অফ মলিকিউল। তাহলে মলিকিউল থেকেও তোকে কোথায় যেতে হবে, নাম্বার অফ মোলসে যেতে হবে। প্রথমে কোথায় যেতে হবে, নাম্বার অফ মোলসে। কি করে যাবি, এত সংখ্যক, এতগুলো মিথেন আছে, ধর 5টা মিথেন, এই সংখ্যায় মিথেন আছে, তাহলে কত মোল মিথেন আছে, 1 মোল মিথেন সমান কত সংখ্যা হলো 6.022 into 10 to the power 23। তাহলে এত সংখ্যক সমান কত মোল, ডিভাইড হয়ে যাবে। তাহলে এখান থেকেও নাম্বার অফ মোলস বেরোবে, নাম্বার অফ মোলস ইকুয়াল টু, বলো, নাম্বার অফ গিভেন মলিকিউল, কতগুলো গিভেন আছে বাই কি হয়ে যাবে, বাই অ্যাভোগাড্রো। বলো বুঝতে পারলে কিনা, তাহলে তাহলে এখান থেকে বলো নাম্বার অফ মোলস কত হবে, কত কত নাম্বার অফ গিভেন কত, 3 into 011 into 10 to the power 23 by 6.022 into 10 to the power 23, মানে হাফ মোল। এবার এটা তো মোল বেরিয়েছে, কি চেয়েছে, ভলিউম। ভলিউম কত হবে, হাফ মোলের 1 মোলের জন্য কত, তাহলে কত হয়ে যাবে 11. বোঝাবো আরেকবার, 6.022 into 10 to the power 23 সমান কত মোল, তাহলে এত সংখ্যায় সমান 1 মোল, তাহলে একটা অনুসংখ্যা সমান কত হবে, 1 বাই এই সংখ্যাটা হবে। তাহলে এত সংখ্যা সমান কত মোল, এটা দিয়ে ভাগ হবে না, হবে না, এইটাই তো, ক্লিয়ার। তাহলে এবার আমরা জিস্ট করব আজকে কি কি পড়েছি, ঠিক আছে। চলো জিস্ট, চলো। প্রথম আমরা পড়েছি, একটু লিখে নেবে, যা পিপিটি এনেছিলাম একটাও পড়াতে পারলাম না, একটা পিপিটি পড়িয়েছি, তাই না, বাকিগুলো পরের দিন হবে। তোমাদের পিপিটিগুলো দেওয়া থাকলো, তোমরা ওইটা প্র্যাকটিস করো বাড়িতে, পড়তে থাকো যদি কিছু বুঝতে পারো, ঠিক আছে। তাহলে কি জিস্ট করব আমরা এখান থেকে, না প্রথমে আমরা জেনেছি 1 অ্যাটমস মাস, একটা অ্যাটমের মাস কত হবে, বলো কি শিখেছি, ওই অ্যাটমের মাস নাম্বার ইন্টু ইউ। 1 মোলার মাস বা অ্যাটমিক মাস, অ্যাটমিক মাস মানে কি, মাস অফ 1 মোল অ্যাটম, হ্যাঁ না, সেটা মানে কি মাস নাম্বার ইন্টু 1 গ্রাম, গ্রামে হয়ে যাবে জাস্ট, বাকি সব কিছু একই, একই না। অ্যাটমিক, অ্যাটম মাস মানে একটা অ্যাটম, আর যখন অ্যাটমিক মাস বলবে মাস অফ 1 মোল অ্যাটম। অ্যাভোগাড্রো সংখ্যকের মাস, একটা কখনোই বলবে না, যখন অ্যাটমিক মাস বলবে ওই 1 মোলের মাস, এটাকেই তুই বলতে পারিস মোলার মাস।
কোনটা? 1 মোল অণুর মাস, একটা অণুর মাস নয়, একটা অণু বললে ইউ, 1 মোল বললে জি, শুধু ইউজির পার্থক্য, বাকি আর একই। হয়ে গেল। তাহলে 1 মোল সমান কত নাম্বার? নাম্বার অফ অ্যাটমস, হ্যাঁ না, বা মলিকিউলস যা যা হবে। তার ভলিউম কত? 22.4 লিটার অ্যাট এসটিপি। তার মাস কত? মোলার মাস, তাই না? নাও এখান থেকে আমরা তিনটে নাম্বার অফ মোলস ক্যালকুলেট করার তিনটে সূত্র শিখেছি। নাম্বার অফ মোলস কি কি সূত্র শিখেছি? নাম্বার 1, given mass by molar। নাম্বার 2 শিখেছি given volume by, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, at এসটিপি। নাম্বার 3 বলো, নাম্বার অফ মলিকিউলস বাই 6.022 10⁻20। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের আজকের ক্লাসের এই ফর্মুলাটাই আমাদের জানতে হবে। ক্লিয়ার? হ্যাঁ কি না? একবার যাব কেন, অনেকবারই যাব, তুই বোঝ। এই অঙ্কটা মোলস বের করে 1 মোলের কত হয়? 22.4, যত মোল তার সঙ্গে 22.4 গুণ। না, মাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যাই মাস হোক ভলিউম একই হবে। হ্যাঁ, ক্লিয়ার? মাসের সময় কিন্তু প্রত্যেকের চেঞ্জড, কিন্তু ভলিউমের সময় প্রত্যেকের একই। ভলিউম সবার 22.4 লিটার, কিন্তু মাস সবার একই নয়, যে যার মোলার মাস। মিথেনের ক্ষেত্রে কত হবে? 16, অক্সিজেনের ক্ষেত্রে 32, অ্যামোনিয়ার ক্ষেত্রে 17, চেঞ্জ হতে থাকবে। এইসব পিডিএফ তোরা পেয়ে যাবি, ঠিক আছে? পুরো পিডিএফ, পুরো এই রেকর্ড, এগুলো সব তোরা কিন্তু অ্যাপে পেয়ে যাবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যদি বলতো মাস কত, এটার মাস কত আগের অঙ্কটাতেই, তাহলে কি করতিস? হাফ মোল ইনটু এর মলিকিউলার মাস দিয়ে গুণ করে দিবি। অনলাইনে যারা আছিস এক এক করে বল, নাম বল, আর তোরা বুঝতে পারলি কিনা। হ্যালো, আচ্ছা বলো, তুমি বুঝলে কিনা ক্লাসটা? ব্যাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কে আছে? সৌমদীপ, কোথা থেকে বলছো? ঝাড়গ্রাম। বুঝেছো তুমি? অসুবিধা কিছু নেই? তুমি আগে আমার ভিডিও কখনো দেখেছো বা চ্যানেলে আমার ভিডিও দেখেছো? আজকে ফার্স্ট টাইম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বুঝতে পারলে তো মোটামুটি? আর একজন কে আছো বাবা? হ্যাঁ বলো, কোথা থেকে? কোথা থেকে? হলদিয়া। আচ্ছা, হলদিয়ার কোথায়? আচ্ছা, ইট কলেজের ওখানে, বাহ, ওইখানেই তোর বাড়ি, ঠিক আছে। আর কেউ নেই না? তিনজনই তোরা আছিস?
হ্যাঁ, উদয়ন্ত পরিচয় হয়েছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে। হুম 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 হুম, ঠিক আছে, সবাই বুঝেছিস তাহলে? পরের পেজটা, ঠিক আছে উদয়ন, অডিও অফ করে দাও। হ্যাঁ বলো। বর্ধমান থেকে, হ্যাঁ। কোনটা আরেকবার বলো। ওই রিয়াকশানগুলো, ওইগুলো এখনো শেখার জন্য নয়, জাস্ট এমনি একটা এক্সাম্পল দিলাম, ওইগুলো আমরা পরবর্তীকালে পড়ব, ঠিক আছে? এইটা জাস্ট মোলটা কেন এসছে ওইটা বোঝানোর জন্য আমি এটা বলেছি, কেমন? হেডিংটা রাখো মোল কনসেপ্ট। আর দেখো সিলেবাস যদি আমি দেখাই তোমাদের, সিলেবাসের এই জায়গাটা দেখো, এই দেখো 3 নম্বর যে চ্যাপ্টারটা আছে, মোল কনসেপ্ট, ওয়েট ভলিউম রিলেশন, এইটুকু পড়ালাম আজকে, ক্লিয়ার? মোল কনসেপ্ট অ্যান্ড ওয়েট ভলিউম রিলেশন, এই জায়গাটা আজকে হলো, ক্লিয়ার? সাথে অ্যাভোগাড্রো নাম্বারটাও হয়ে গেছে, এই পুরো জায়গাটা এক লাইনটা আমরা পড়ালাম, ক্লিয়ার? সিলেবাস ঠিক আছে, এই পিডিএফ গুলো সব অ্যাপে থাকবে, ওইখানেই পেয়ে যাবে, ঠিক আছে? চলো রাখি তাহলে, হ্যাঁ চলো বাবু রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ হ্যাঁ।